শীতের আমেজ কাটিয়ে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে চারিপাশে। আমি ভূমি, বয়সটা 17 ছুঁয়েছে। এবার ক্লাস 11-এ পড়ি। আমাদের জগৎটা বড্ড ছোট, কিন্তু আনন্দে ভরপুর। আমরা 5 বান্ধবী, আমি, মেঘা, প্রিয়া, পায়েল আর পূজা। এর মধ্যে মেঘা হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছায়ার মতো। আমাদের বাড়ি একদম পাশাপাশি। সেই ছোট্টবেলা থেকে হামাগুড়ি দেওয়া, ধুলোবালি মাখা, লুকোচুরি খেলা থেকে শুরু করে একসাথে বড় হয়ে ওঠা। আমাদের সুখ দুঃখ সব এক সুতোয় বাঁধা। তারপর ক্লাস 9-এ যখন উঠলাম, তখন আমাদের গ্রুপে যোগ দিল প্রিয়া, পায়েল আর পূজা। ব্যাস 4 জন থেকে আমরা 5 জন হয়ে গেলাম। এখন স্কুলে আমরা 5 জন মানিয়ে একটা আস্ত ঝড়। ক্লাসের শেষ বেঞ্চে হোক কিংবা টিফিন পিরিয়ডে, সব সময় আমরা একসাথেই বসি। গল্প, আড্ডা আর দুষ্টুমিতে আমাদের টেক্কা দেওয়ার মতো স্কুলে কেউ নেই। আমাদের মধ্যে আমি, অর্থাৎ ভূমি, একটু বেশি চঞ্চল প্রকৃতির। সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো আর অনর্গল কথা বলা আমার স্বভাব। তবে চঞ্চল হলে কি হবে, মনের দিক থেকে আমি বড্ড সরল। কেউ একটু বিপদে পড়লে নিজের সবটুকু দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি, আর মানুষের সাথে মিশে সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারি। এটাই হয়তো আমার প্লাস পয়েন্ট। গায়ের রংটা আমার একটু শ্যামলা, লম্বায় 5 ফুট 3 ইঞ্চি, পিঠ ছাড়িয়ে কোমর সমান ঘন কালো চুল। অনেকেই বলে আমার মুখে নাকি একটা আলাদা রকমের মায়া আছে, যা দেখলে সহজে চোখ ফেরানো যায় না। সরস্বতী পূজার ঠিক আগের দিন বিকেলে আমরা 5 জন যথারীতি একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আগামীকাল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই উত্তেজনাটা একটু বেশি। আচ্ছা শোন, কাল তো সরস্বতী পুজো, তোরা সবাই কিন্তু শাড়ি পরবি, একদম মাস্ট কিন্তু। হ্যাঁ, কোনো বাহানা শুনবো না বলে দিলাম। শাড়ি তো পরবো রে পাগলি, কিন্তু শুধু শাড়ি পরলেই হবে? হাতে মেহেন্দি না করলে কি সরস্বতী পুজোর সাজ পূর্ণ হয়? মেহেন্দিও তো করতে হবে। ধুর বোকা, ওটার জন্য এত চিন্তা কিসের? তোরা শুধু হাত দুটো নিয়ে আমার কাছে চলে আসিস, আমিই সুন্দর করে মেহেন্দি করে দেবো তোদের। এখন আর দেরি করিস না, চল সবাই মিলে আগে একটু শপিং করে আসি। পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা বাকি আছে এখনো। হ্যাঁ, চল চল, একদম ঠিক বলেছিস, লেটস গো। পূজার সকাল এবং স্কুলের অঞ্জলি। পরের দিন সকালে চারিপাশে ঢাকের আওয়াজ আর মাইকে ভেসে আসা সরস্বতী মহাভাগে মন্ত্রে ঘুম ভাঙল। প্ল্যান অনুযায়ী আমরা 5 বান্ধবী সবাই সকাল সকাল আমাদের বাড়িতে এসে রেডি হতে লাগলাম। আজ আমাদের ড্রেস কোড ছিল লাল হলুদ শাড়ি। আমরা সবাই লাল পেরে হলুদ শাড়ি পরেছি। মেঘা, প্রিয়া, পায়েল আর পূজা আয়নার সামনে দাঁড়িয়ে বেশ মন দিয়ে একটু মেকআপ করছিল। ফাউন্ডেশন, আইলাইনার, কত কি। কিন্তু আমি ওসব একদম পছন্দ করি না। আমার মনে হয় ওসব মাখলে মুখটা কেমন যেন ভারী ভারী লাগে। তাই আমি নিজের চেনা সাজেই সাজলাম। চোখে সামান্য একটু কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে একটা ছোট্ট কালো টিপ, গলায় মায়ের দেওয়া সরু চেনের সাথে কান দুটে ছোট্ট দুল। ব্যাস এইটুকুর মধ্যেই আয়নায় নিজেকে দেখে আমার বেশ ভালোই লাগছিল। সাজগোজ শেষ করে আমরা সবাই একসাথে হাসতে হাসতে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই তাকিয়ে দেখছিল আমাদের 5 জনকে। স্কুলে গিয়ে সব বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো, গল্প হলো, ছবি তোলা হলো। তারপর সবাই মিলে একসাথে লাইনে দাঁড়িয়ে সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। মনের মধ্যে কেমন একটা পবিত্র আনন্দ কাজ করছিল তখন। অঞ্জলি দেওয়া শেষ করে আমরা যখন স্কুলের মাঠের এক কোণে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম, তখনই ঘটলো ঘটনা। প্রিয়া আর পায়েল তখন দূরে কারোর সাথে কথা বলছিল, আর আমার পাশে মেঘা দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি ছেলে কোথা থেকে যেন এসে আমার একদম সামনে দাঁড়ালো। ছেলেটির পরনে ছিল পাঞ্জাবি, চোখে চশমা। সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে কথা বলা শুরু করলো। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আরে, আমি তোমার থেকে মাত্র 1 বছরের বড়, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমাকে তো আপনি করে বলছো কেন? তুমি করেই বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আর আপনি বলবো না। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে।
কিছু মনে করবে না তো? বলো। মানে বলো, কি কথা? আহ, আসলে আজকে শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আহ, যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? মানে একটু চেনা পরিচিত হওয়ার জন্য আর কি। ও, ওহ, আই এম সরি। আমি তো কোনো ফোন ব্যবহার করি না। আমার কাছে কোনো মোবাইল নেই। আমার এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মেঘা, পিয়া আর পূজা একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে মুচকি মুচকি হাসতে লাগলো। ওদের হাসি দেখে আমার লজ্জা আরো বেড়ে গেল। ধুর, তুমি নির্ঘাত মিথ্যে বলছো। এই যুগে এসে তোমার মতো একটা মেয়ে ফোন ব্যবহার করে না, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি সত্যি বলছি, আমার কাছে কোনো ফোন নেই। আর প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমাদের বাড়ির লোকজন সব এই আশেপাশেই আছে। কেউ যদি এইভাবে আমাদের কথা বলতে দেখে ফেলে, তবে আমাকে বাড়িতে গিয়ে খুব বকবে। প্লিজ যাও। ছেলেটি আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ছেলেটি চলে যাওয়ার পর আমরা আর ওখানে দাঁড়ালাম না। একটু পা চালিয়ে স্কুলের ঠিক পাশেই যে মিষ্টির দোকান আছে আর কোল্ড ড্রিঙ্কসের দোকান, সেদিকে চলে গেলাম। কিন্তু সেখানে পা রাখতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দোকানের সামনে দাঁড়িয়ে আছে সৌরভদা, আমার কাকুর ছেলে, অর্থাৎ আমার আপন খুড়তুতো ভাই। দাদা আমাকে দেখেই বেশ গম্ভীর মুখে এগিয়ে এলো। কিরে ভাষা, ওখানে দাঁড়িয়ে ওই ছেলের সাথে অত কি কথা হচ্ছিল তোর? কে ছিল ওটা? কোন ছেলে? দাদা, আমি তো কারোর সাথে কথা বলিনি। আমরা তো জাস্ট আসছিলাম। একদম বানি মানে গল্প বলবে না আমার সামনে। এই মাত্র আমি নিজের চোখে দেখলাম তুই একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস, আর তোর বান্ধবীরা হাসছে। সত্যি করে বলতো ওটা কে ছিল? না হলে কিন্তু আমি আজই বাড়ি গিয়ে কাকিমণি আর কাকুকে সব বলে দেবো। না 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 দাদা, প্লিজ বাড়িতে কিছু বলিস না। আমি ওই ছেলেটাকে চিনিই না। ও হঠাৎ এসে আমার নাম জিজ্ঞেস করছিল আর আমার ফোন নাম্বার চাচ্ছিল। আমি ওকে বলে দিয়েছি যে আমি ফোন ব্যবহার করি না, আর ওখান থেকে চলে যেতে বলেছি। সত্যি বলছি দাদা, এর বাইরে আর কিচ্ছু হয়নি। ঠিক আছে, শান্ত হ। আমি বাড়িতে কিছু বলছি না। তবে শোন, অচেনা অজানা কোনো ছেলের সাথে রাস্তায় বা স্কুলে এভাবে আর কখনো কথা বলবি না। যুগটা ভালো না। হ্যাঁ দাদা, ঠিক আছে। আর কারোর সাথেই কথা বলবো না। এই বলে আমি যেই বান্ধবীদের দিকে পা বাড়িয়ে চলে আসতে যাব, তখনই দাদা পেছন থেকে আবার ডেকে উঠল। এবং হ্যাঁ দাদা, বল, কি হলো? তোরা কি এখন বিশেষ কোথাও যাচ্ছিস, নাকি এখানে আছিস? কেন বলতো? বিশেষ কোথাও তো যাওয়ার প্ল্যান নেই, জাস্ট ঘুরবো একটু। কেন, কি হয়েছে? আরে কিছু না, তোরা সবাই এত সুন্দর করে সেজেছিস আজ। চল সবাই মিলে একসাথে আবার এই নতুন ফোনে করে একটা ভালো করে ফটো তুলি, স্মৃতি হয়ে থাকবে। আমরা 5 বান্ধবী দাদার মুখে এই কথা শুনে ভীষণ খুশি হয়ে গেলাম। আমাদের নিজেদের কাছে তো ভালো ফোন ছিল না, তাই দাদার ফোনে ছবি তোলার সুযোগ পেয়ে আমরা সবাই একযোগে বলে উঠলাম, চলো চলো জলদি চলো। দাদা আমাদের সবার বেশ কিছু গ্রুপ ফটো তুলে দিল। বান্ধবীরা যখন একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে ছবিগুলো দেখছিল, তখন দাদা হঠাৎ আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গেল। দাদার মুখের ভাবটা কেমন যেন রহস্যময় লাগছিল। ভূমি, তোকে না একটা ভীষণ জরুরি কথা বলে আছে, কাউকে বলবি না তো? কি কথা দাদা? এত লুকিয়ে বলছিস কেন? কি হয়েছে? আসলে আমার একটা খুব ভালো বন্ধু আছে, নাম দীপ। ও তোকে ভীষণ পছন্দ করে। মানে, ও আমাকে চিনলো কোত্থেকে? ওই যে কদিন আগে আমার ফোনে তোর একটা ছবি দেখেছিল, ব্যাস ওই একটা ছবি দেখি ও তোর প্রেমে পড়ে গেছে। তোকে মন থেকে ভালোবেসে ফেলেছে ও। তুই কি যা তা বলছিস দাদা? আমি তো তাকে কোনোদিন চোখেও দেখিনি, আর তুইও তো কোনোদিন তোর এই বন্ধুর কথা আমার কাছে বলিসনি। তাহলে হঠাৎ এসব কি? তুই দেখিসনি তো কি হয়েছে, ও তো তোকে চেনে। ও সব সময় আমার কাছ থেকে তোর খবর নেয়।
তুই কখন স্কুলে যাচ্ছিস, কি করিস, অন্য কারোর সাথে কথা বলিস কি না, সব। আজকে তো সরস্বতী পূজা, তাই ও খুব করে তোর একটা আজকে ছবি চাইলো আমার কাছে। সেই জন্যই তোকে ডেকে সবটা খুলে বললাম। ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো রে, মনটা খুব পরিষ্কার। তুই একটু ভেবে দেখতে পারিস কিন্তু। দাদার মুখে একটা অচেনা ছেলের মুখে নিজের প্রশংসা আর ভালোবাসার কথা শুনে আমার সারা শরীর কেমন যেন শিউরে উঠল। লজ্জায় আমার কান মাথা ঝাঁঝা করতে লাগলো, গালের উপর লাল আভা ফুটে উঠল। আমি আর কোনো উত্তর না দিয়ে জাস্ট মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দাদা আমার অবস্থা দেখে মুচকি হাসলো। তারপর আবার সবাই মিলে দাদার ফোনে অনেকগুলো হাসি মুখের ফটো তুললাম। কিন্তু তখন আমার মনের ভেতর অন্য একটা ঝড় শুরু হয়ে গেছে। দীপ নামটা কেমন যেন মনের কোণে গেঁথে গেল। সরস্বতী পূজার পর অনেকগুলো দিন কেটে গেল। দেখতে দেখতে মাস পেরিয়ে গেল। দাদা নিজের পড়াশোনার জন্য কলকাতার কলেজে চলে গেল। দাদার যাওয়ার পর দীপের সেই বিষয়টা নিয়ে দাদার সাথে বা অন্য কারোর সাথে আমার আর কোনো কথাই হয়নি। আমিও স্কুলের পড়াশোনা আর বান্ধবীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মনে মনে ভেবেছিলাম ওটা হয়তো একটা সাময়িক ভালো লাগা ছিল, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন বিকেলবেলা মা রান্নাঘরে রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন, আর আমি ঘরের বারান্দায় বসে বই নিয়ে পাতা উল্টাচ্ছিলাম। এমন সময় ঘরের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে দাদা ফোন করেছে। মা ফোনটা ধরে একটু কথা বলে আমাকে ডেকে বললেন, ভূমি, নে তোর দাদা ফোন করেছে, তোর সাথে কি যেন কথা বলবে। হ্যাঁ দাদা বল, কি খবর তোর? কলেজ কেমন চলছে? আচ্ছা, ওসব পরে হবে। তুই এখন কি করছিস? এই তো বিকেলবেলা বারান্দায় বসে একটু পড়াশোনা করছি। কেন রে? তুই এক কাজ কর, ফোনটা নিয়ে এখনই ঘরের ভেতরে যা তো, যেখানে কেউ নেই। কেন দাদা, হঠাৎ ঘরে যাব কেন? এখানে বসেই তো কথা বলছি। তোকে যেতে বললাম না? যা না, খুব দরকার আছে। বেশি প্রশ্ন করিস না তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবারে বাবা। আমি ফোনটা হাতে নিয়ে ঘরের দিকে পা বাড়াতেই রান্নাঘর থেকে মা মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কি রে ভূমি, কোথায় যাচ্ছিস ফোনটা নিয়ে? মা দাদা বললো ওর নাকি কি একটা বইয়ের দরকার, ঘরে যেতে বলছে। মা সরল বিশ্বাসে বললেন, আচ্ছা ঠিক আছে, যা দেখে বলো কি। আমি চটপট ভেতরের ঘরে ঢুকে দরজাটা হালকা করে ভেজিয়ে দিলাম। বুকের ভেতরটা কেন জানি অজানা আশঙ্কায় কাঁপছিল। হ্যাঁ দাদা, ঘরে চলে এসেছি। এবার বল কি হয়েছে? এত সিক্রেট কেন সবকিছু? এবার শোন, নে একজনের সাথে কথা বল। কার সাথে? কথা বলেই দেখ না। 1 সেকেন্ডের নীরবতা। ওপাশ থেকে একটা গভীর শান্ত এবং অচেনা পুরুষের গলার আওয়াজ ভেসে এলো। তাই আওয়াজটা শোনা মাত্রই আমার হাত পা কেমন যেন কাঁপতে শুরু করলো। হ্যালো। হ্যাঁ হ্যালো। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি কি আমাকে খুব ভয় পাচ্ছ? তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি কাঁপছো। না তো, ভয় পাবো কেন? আচ্ছা, তুমি কি আমাকে চেনো? মানে তোমার দাদা সৌরভ কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে আগে? বলেছে, সরস্বতী পূজার দিন বলেছিল। ও, তা দাদা বলার পর তুমি কি ভাবলে আমার ব্যাপারে? মানে তোমার মতামত কি? আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। লজ্জায়, ভয়ে আর এক অদ্ভুত অনুভূতিতে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমি চুপ করে আছি দেখে ওপাশ থেকে ছেলেটি আবার বলতে শুরু করলো, আমার নাম্বারটা তুমি নিয়ে নাও, যখন সময় হবে তখন ফোন করবে। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
আমার মাথা তখন একদম কাজ করছিল না। অত শত না ভেবে লজ্জার চোটে আমি কোনো কিছু না বলেই ফোনটা কেটে দিলাম। বুকটা তখন খামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ পর দাদা আবার ফোন করে দীপের পার্সোনাল মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিল। আমি নম্বরটা লিখে লুকিয়ে রাখলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। স্কুলের পড়াশোনা আর পরীক্ষার চাপে ওই নম্বরের কথা আর আমার মনেই নেই। বেশ কিছুদিন পর হঠাৎ একদিন দাদা কলেজ থেকে ছুটিতে ঘরে আসলো। আমি তখন স্কুলেই ছিলাম। বাড়িতে এসে বিকেলে দাদা সুযোগ বুঝে আমাকে একটু আড়ালে ডেকে নিল। তোকে যে ফোন করতে বললো, তুই ফোন কেন করলি না? ও প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, কেন করিস না ফোন? আমি বললাম পরে ফোন করব, বাড়িতে সব সময় মা বাবা থাকে, ফোন করার সুযোগ কোথায় বলো। দাদা আর কিচ্ছু বলল না। তারপর একদিন স্কুল থেকে এসে দেখি মা বাবা ঘরে নেই, ফোনটাও রেখে গেছে, ঘর পুরো ফাঁকা। আমার মনের ভেতর হঠাৎ করেই দীপের মুখটা ভেসে উঠল। আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে নম্বরটা নিয়ে ফোন করলাম। ওপাশে রিং হচ্ছে। একসময় কলটা ধরল। হ্যালো, কে বলছেন? হ্যালো। কে? নামটা বলো প্লিজ। আমি একদম চুপ, ভয় আর কিছু বলতেই পারছি না। কথা বলবে না? আরে কথা না বললে ফোন করেছো কেন? হ্যালো। বাবা রে বাবা, ফোন করতে বলেছি কবে, আর একটা কল করতে এত সময় লাগে? আরে আমি তো অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম। এত নিষ্ঠুর কেউ হয়? দীপের ওই কথা বলার ধরনটা এত সুন্দর আর মজার ছিল যে আমি আর নিজের হাসি চেপে রাখতে পারলাম না। আমি ঠিক করে হেসে দিলাম। হাসছো তো? হাসো হাসো, তোমারই তো সময়। আমার কষ্ট আর কেউ বুঝলো না, শুধু সৌরভই জানে আমি কতটা অপেক্ষায় ছিলাম। সেদিন আর বেশি কথা হলো না, টুকটাক কথা বলে রেখে দিলাম। আর ফোনটা রাখার আগে আমি ওকে একটু সতর্ক করে দিলাম। শোনো, একটা কথা বলে রাখছি, আমি না ফোন করলে ফোন করবে না, ফোন বাবার কাছে থাকে, ধরা পড়লে খুব বকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি নিজের থেকে কোনো দিনও ফোন করব না, শুধু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ভালো থেকো। মাঝে 2-3 দিন কেটে গেল, আমি চাইলেও আর ফোন করতে পারিনি। আজ রবিবার, সকাল থেকে সবাই বাড়িতে আছে, ছুটির দিন হওয়ায় বাবা মা দুজনেই ঘরে। কিন্তু অদ্ভুতভাবে সকাল থেকে বারবার দীপের কথা মনে পড়ছে আমার। একটু ফোন করতে মন চাইছে, কিন্তু সবাই বাড়িতে, কি করে কথা বলি? মনটা ভেতর থেকে বড্ড ছটফট করছিল ওর সাথে একটু কথা বলার জন্য। কিন্তু ভাগ্য বোধহয় সেদিন আমার সহায় ছিল। সুযোগটা এলো বিকেলবেলাতে। কেউ বাড়িতে নেই, বাবা মা বিশেষ কাজে একটু বাইরে যাওয়া গেছে। বাড়ি ফাঁকাই বলতে গেলে। আমি আবার ফোন করলাম। হ্যালো দীপ। হ্যাঁ বলো, কেমন আছো? আমি তো ভাবলাম আজ রবিবার, আজ বোধহয় আর তোমার দেখাই পাবো না। সবাই একটু বাইরে গেছে, তাই জলদি জলদি ফোন করলাম। তুমি কি করছো? আমি তোমার কথাই ভাবছিলাম, সত্যি বলছি, আমি জানতাম যে আজকে তুমি ফোন করবেই করবে। সেদিন বিকেলে আমরা প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে কথা বললাম। দীপ নিজের কলেজের গল্প বলল, আর আমি আমার স্কুলের বান্ধবীদের দুষ্টুমির কথা বললাম। ও যখন কথা বলছিল আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে ভাসছি। ও আমাকে কত নামে ডাকছিল, পাগলি, বোকামে। ওর প্রতিটি কথা এক অদ্ভুত অধিকার আর ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমিও আস্তে আস্তে ওর মায়ে জড়িয়ে পড়ছিলাম। কিন্তু আমি তখনও জানতাম না এই সুন্দর বিকেলের পরেই আমার জীবনে এক ঘন অন্ধকার নেমে আসতে চলেছে, যা আমার পুরো জগৎটাকে তছনছ করে দেবে। দীপের সাথে সেই রবিবারে দীর্ঘ ফোন আলাপের পর আমাদের সম্পর্কের গতি যেন এক অদ্ভুত মোড় নিল। ও আমাকে প্রতিদিন নতুন নতুন নামে ডাকতো, আর আমি প্রতিদিন নিয়ম করে বিকেলবেলা বাড়ির লোককে একটু আড়াল গেলেই ওকে ফোন করতাম। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেল। দীপ এখন শুধু আমার মোবাইলের ওপাশে একটা কণ্ঠস্বর নয়, ও আমার অভ্যাসে পরিণত হয়েছে।
আমার চঞ্চল মনটা এখন দীপের ভালোবাসার খাঁচায় বন্দি। ও পড়াশোনায় ভীষণ ভালো, সামনে ওর বড় বড় কিছু চাকরির পরীক্ষা আছে। ও প্রায়ই ফোনে সেসব নিয়ে কথা বলতো। আমিও মুগ্ধ হয়ে ওর ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনতাম। মনে মনে ভাবতাম, আমার মতো একটা সরল সাধারণ মেয়েকে দীপ এতটা ভালোবাসে, আমি সত্যিই ভাগ্যবতী। কিন্তু সুখের দিনগুলো বোধহয় মানুষের জীবনে বেশি দিন স্থায়ী হয় না। মেঘনা চাইতেই যেমন হঠাৎ আকাশ অন্ধকার করে কালবৈশাখী ঝড় আসে, আমার জীবনেও ঠিক তেমনই একটা ঝড় ধেয়ে এলো এক অভিশপ্ত দুপুরে। সেদিন ছিল প্রচণ্ড গরম। স্কুল থেকে ফিরে আমি মাত্র হাত মুখ ধুয়েছি, এমন সময় হঠাৎ বৈঠকখানার ঘর থেকে মায়ের এক বুক ফাটা আর্তনাদ শুনতে পেলাম। আমি দৌড়ে ও ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি স্বপ্নেও প্রস্তুত ছিলাম না। বাবা ঘরের মেঝের উপর অচেতন হয়ে পড়ে আছেন, মুখ দিয়ে সামান্য লালা ঝরছে। মা বাবার মাথাটা কোলের উপর তুলে ধরে পাগলের মতো কাঁদছেন আর ডাকছেন, ওগো, কি হলো তোমার? চোখ খোলো, একটু কথা বলো। চারিপাশের প্রতিবেশীরাও ছুটে এলো। ধরাধরি করে বাবাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবার এই অবস্থায় মা পুরোপুরি ভেঙে পড়লেন। হসপিটালসের বারান্দার এক কোণে বসে মা শুধু কেঁদেই যাচ্ছেন। 17 বছরে আমি নিজেকে কোনো মতে শক্ত করলাম। মায়ের সামনে তো কাঁদতে পারি না, তাহলে মা আরো দুর্বল হয়ে পড়বে। কিন্তু বুকের ভেতরের কান্নাটা যখন আর চেপে রাখতে পারছিলাম না, তখন মনে হলো এই মুহূর্তে আমার একজন মানুষকে বড্ড প্রয়োজন, যার কাঁধে মাথা রেখে আমি একটু হালকা হতে পারি। আমি কাঁপতে কাঁপতে মায়ের ফোনটা নিয়ে হাসপাতালের বাইরে এলাম। দীপের নাম্বারে ডায়াল করলাম। ওপাশ থেকে 2-3 বার রিং হওয়ার পর দীপ কলটা ধরলো। হ্যাঁ, বলো ভূমি, কি খবর তোমার? আজ এত অসময়ে ফোন করলে যে? সব কিছু ঠিক আছে তো? দীপ, আমার বাবা। হ্যালো হ্যালো ভূমি, কি হয়েছে পাগলি? আরে কাঁদছো কেন এত? শান্ত হও, আগে বলো কি হয়েছে। আমার বাবা সানস্ট্রোক করেছে। বাবা এখন হাসপাতালে ভর্তি, আইসিইউতে রেখে দিয়েছে বাবাকে। ডক্টর বলছে অবস্থা খুব খারাপ। আমি কি করব দীপ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও গড, কি করে হলো এমন হঠাৎ? আরে কাকু তো ভালোই ছিলেন। শোনো ভূমি, একদম ভেঙে পড়ো না, আর কেঁদো না। তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। তখন কাকিমাকে কে দেখবে বলো? কাকিমার পাশে এখন তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমি তোমাকে পরে ফোন করে বাকি কথা বলবো। এখন তুমি কাকিমার কাছে যাও, ওনাকে সামলাও, বাবার পাশে থাকো, ঠিক আছে? ফোনটা রাখছি এখন। দীপের সাথে কথা বলে মনটা সাময়িক একটু হালকা হলো ঠিকই, কিন্তু ভেতরে আতঙ্কটা গেল না। সেদিন রাত 11টার সময় বড় ডাক্তারবাবু রাউন্ডে আসলেন। বাবার কেবিন থেকে বের হয়ে ওনার মুখটা খুব শুকনো দেখলাম। আমি আর মা এগিয়ে গেলাম ওনার সামনে। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু ওনার ব্রেনে ব্লিডিং হয়েছে। তীব্র গরম আর মানসিক চাপের কারণে ওনার স্ট্রোক হয়েছে, যাকে চিকিৎসা বিজ্ঞানে সেরিব্রাল অ্যাট্যাক বলা হয়। এখন আপনারা ভগবানের নাম জপ করুন, ওনাকে ডাকুন। এই মুহূর্তে আমাদের চেয়ে ওনার ওপরওয়ালার দয়া বেশি প্রয়োজন। আগামী 24 ঘন্টা কিছুই বলা যাচ্ছে না, এখন ভগবানই ভরসা। ডাক্তারবাবুর এই নির্মম সত্যিটা শোনার পর আমি মায়ের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলাম। সারা রাত হাসপাতালের ঠান্ডা মেঝেতে বসে কাটলো আমাদের। বাবার এই জমে মানুষের টানাটানি লড়াইয়ের মধ্যেই আমার ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট আউট হলো। এত ঝড়ের মধ্যেও আমি পরীক্ষায় 75% নম্বর পেয়ে পাশ করলাম। সাধারণ সময়ে এই রেজাল্ট দেখলে আমি আনন্দে সারা বাড়ি মাথায় তুলতাম, বান্ধবীদের নিয়ে পার্টি করতাম। কিন্তু আজ জীবনের সবচেয়ে বড় সত্য, বাবা হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন। এই খুশির খবরটা শোনানোর মতো বাবার চেতনাই নেই। তাই এই 75% নম্বর পেয়েও আমার মনের কোণে এক বিন্দু খুশি এলো না। হাসপাতালের দিনগুলো যেন কাটতেই চাইছিল না। দেখতে দেখতে দীর্ঘ 21 দিন কেটে গেল। 21টা দিন বাবা কোমায় ছিলেন।
অবশেষে সেই অলৌকিক দিনটা এলো। 21 দিন পর বাবা আস্তে আস্তে ওনার চোখ দুটো খুললেন। আমার আর মায়ের দিকে তাকালেন। ওনার ঠোঁট দুটো নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। ডাক্তারবাবু বললেন বিপদ কেটে গেছে, ওনার জ্ঞান ফিরেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তখনই মনে হলো এই খুশির খবরটা সবার আগে দীপকে দেওয়া দরকার। আমি ছুটে হাসপাতালের বাইরে গিয়ে দীপকে ফোন করলাম। হ্যাঁ, হ্যালো দীপ, শুনছো? একটা দারুণ খবর আছে। হ্যাঁ বলো, শুনছি। কি হয়েছে? জানো, বাবা আজ দীর্ঘ 21 দিন পরে চোখ খুলেছে। এবার বাবা সুস্থ হয়ে যাবে। আমি খুব খুশি দীপ, খুব খুশি। আমি বলেছিলাম না যে বাবা সুস্থ হয়ে যাবে? ঠিক আছে, এখন রাখছি, আবার একটু কাজ আছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজকাল তুমি খুব ব্যস্ততা দেখাও কেন বলো তো? আগের মতো আর গল্প করতে চাও না। আমি ফোন করলেও কেমন যেন তাড়াহুড়ো করো, কেন বলো তো? আরে পাগলি, কিচ্ছু না। টিউশন আর চাকরির পরীক্ষার জন্য ব্যস্ত আছি। ভীষণ পড়াশোনা করতে হচ্ছে। শুধু এটাই? হ্যাঁ। আমাকে ভুলে যাবে না তো? এসব কথা কেন বলছো এখন? আরে পড়াশোনা করছি, মাথাটা এমনিতেই গরম আছে। ঠিক আছে, রাখছি। ওকে। দীপ ওপাশ থেকে লাইনটা কেটে দিল। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। দীপের এই বদলে যাওয়া আচরণ আমার মনে এক অজানা আশঙ্কার জন্ম দিল। হাসপাতাল থেকে বাবা বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে। স্ট্রোকের কারণে বাবা শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে গেছে। বাবা এখন পুরোপুরি প্যারালাইসিস রোগী। ওনার নিজের থেকে উঠে দাঁড়ানোর বা কথা বলার ক্ষমতা আর নেই। আমাদের হাসি খুশি সংসারটা এক নিমিষেই তছনছ হয়ে গেল। বাবার উপার্জনের পথ বন্ধ। ঘরে জমানো যা কিছু টাকা ছিল সব হাসপাতালের খরচেই শেষ। সব কিছুই মা করে দেয়। ওনার খাওয়ানো, স্নান করানো সব মাকেই করতে হতো। এরই মধ্যে আমার স্কুলের গণ্ডি শেষ হলো। মা অনেক কষ্ট করে আমাকে শহরের একটা কলেজে ভর্তি করে দিলেন। আমি এখন কলেজে পড়ি এবং হোস্টেলে থাকি। হোস্টেলে গিয়ে আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেল। নতুন জায়গা, নতুন পরিবেশ, কিছু নতুন বন্ধুও হলো। কিন্তু আমার মনটা পড়ে থাকতো সেই গ্রামের বাড়িতে, বাবার পঙ্গু বিছানার পাশে আর দ্বীপের কাছে। তবুও কি আমি নতুন বন্ধুদের মাঝে এসে খুশি ছিলাম? না, আমার জীবন থেকে এখন খুশির দিনগুলো চিরতরের সমাপ্তি ঘটেছিল। একদিন কলেজ থেকে কয়েকদিনের ছুটিতে আমি বাড়ি এসেছি। বিকালবেলা সবাই যখন উঠোনে বসে আছি, তখন দরজায় টোকা পড়ল। তাকিয়ে দেখি মেঘা, প্রিয়া, পায়েল আর পূজা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার সেই স্কুলের অতীত বান্ধবীরা, যারা আমাকে একসময় অনেক কথা শুনিয়েছিল এবং আমার কঠিন সময়ে আমার থেকে দূরে চলে গিয়েছিল। আজ তারা লোক দেখানো ভদ্রতার খাতিরে আমার বাবাকে দেখতে এসেছিল। মাসিমা কাকুর এই অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। ভূমি তো আমাদের পুরো ভুলেই গেছে। তোরা এসেছিস, থ্যাংক ইউ, কিন্তু তোদের এই লোক দেখানো সহানুভূতির কোনো প্রয়োজন নেই। বাবা যখন হাসপাতালে মৃত্যুর মুখে ছিল, তখন তোরা কেউ আমার পাশে এসে দাঁড়াসনি। উল্টে আমার নামে অনেক কথা শুনিয়েছিলি। তোরা আমার থেকে দূরে চলে গিয়েছিলি। আমি ওদের সাথে তখন ঠিকভাবে কথা বলতে পারিনি। কষ্টে আর অভিমানে বুকটা ফেটে যাচ্ছিল বলে আমি চলে এসেছিলাম বাড়ি থেকে বাইরে। মনে মনে ভাবলাম, ওই রকমের স্বার্থপর বন্ধু আমার জীবনে আর কোনো দরকার নেই। কিন্তু বান্ধবীদের এই স্বার্থপরতা কিছুই ছিল না। আমার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আর সেই বেইমানিটাই করলো দীপ, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর সে আমাকে একটা সামান্য অজুহাত দিয়ে মাছ নদীতে একা ফেলে ছেড়ে চলে পালিয়ে গেল। হোস্টেলে ফেরার পর দীপের সাথে যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একদিন রাতে আমি আর থাকতে না পেরে ওকে কল করলাম। ও অনেকক্ষণ পর কলটা ধরলো। তুমি আমাকে ইগনোর করছো কেন দীপ? আগের মতো কথা বলতে চাও না, ফোন করো না। আমি কি করেছি তোমার কাছে, আমায় বলো। একটা কথা অনেক দিন থেকে বলবো ভাবছি তোমাকে। কি বলো?
আমি এই রিলেশনটা রাখতে চাই না ভূমি। আমাদের এখানে শেষ করা উচিত। কেন দীপ, এমন কেন বলছো? আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে, সামনে পরীক্ষা, বড্ড পড়তে হবে আমাকে। এই প্রেম নিয়ে মাথা কামানোর সময় আমার নেই। আমি তো তোমাকে ডিস্টার্ব করি না দীপ, তাও কেন এমন বলছো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চাই না তোর আর আমার মধ্যে কোনো কথা হোক। ভালো থাকিস। বলেই ওপাশ থেকে ফোনটা কেটে দিল। তারপর আমি অঝরে কাঁদছি আর বারবার ফোন করছি, কিন্তু দীপের নম্বর সেদিন থেকেই আমার জন্য ব্লক করা। আমি অন্য নতুন নম্বর থেকে ওকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু আমার গলা চেনে একটু কথা বলে আবার সেই নম্বরও ব্লক করে দেয়। কিছু পড়ার শব্দে আমি হঠাৎ অতীত থেকে বাস্তবে বেরিয়ে আসলাম। আগের কথা মনে করে চোখ দিয়ে অনবরত জল পড়ছে, কিন্তু আজ হোস্টেলের এই নির্জন ঘরে সেটা বোঝার মতো কেউ নেই, আর আমিও কাউকে নিজের কষ্টটা বুঝতে দিতে চাই না। এইভাবে কেটে গেল আরও একটা বছর। এই এক বছরে কম চেষ্টা করিনি দীপকে ফিরিয়ে আনার, কিন্তু সে তার নিজের দেওয়া জেদের কথা রাখতেই ব্যস্ত। আমাকে নিয়ে একটু ভাবার সময়ও তার নেই। এদিকে বাড়ি থেকে এখন আমার উপর বিয়ের চাপ দিচ্ছে খুব। বাবা বিছানায় শয্যাশায়ী, ওনার অবস্থা আরও খারাপ হচ্ছে। আমাদের আত্মীয় স্বজনরা বড্ড নিষ্ঠুর, তারা প্রায়ই এসে মাকে খুব কথা শোনায়। হ্যাঁ রে কাকিমা, মেয়ের বয়স তো বাড়ছে, ঘরে এমন এক বিছানা শয্যা পঙ্গু স্বামী নিয়ে আছিস, কেন মেয়ের বিয়ে দিচ্ছিস না এখনো? কাল যদি কোনো অঘটন ঘটে যায় ওনার, তখন এই যুবতী মেয়েকে নিয়ে কি করবি? আত্মীয়দের মাঝে মুখ দেখাবি কি করে? তার চেয়ে পাত্র দেখে পার করে দে। এসব কথা যখন আমার কানে আসতো, আমি এই আড়ালে দাঁড়িয়ে কাঁদতাম আর বলতাম, দীপ কেন চলে গেলে আমাকে ছেড়ে? আর গেলে তো আমাকে এইভাবে নিঃস্ব করে দিয়ে গেলে কেন? হঠাৎ একদিন এক ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। মায়ের মান আর সম্মান বাঁচাতে আমি তাদের সামনে এসে বসলাম। পাত্র ব্যাংকে চাকরি করে। তাদেরও আমাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। তারা যাওয়ার আগের দিনও ঠিক করে গেল যে পরের সপ্তাহে বিয়ে। আমি কি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল মরে যাব, কিন্তু আমি মরে গেলে এই পঙ্গু বাবা আর অসহায় মাকে কে দেখবে তখন? এসব নানান কথা ভেবে শেষ পর্যন্ত আমি নিজের ভাগ্যকে মেনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। দীপ আমার নম্বর ব্লক করে রেখেছে। এই এক বছরে আর কোনোদিন খোলেনি, তাই আশা করেও আর কি করব। পরের সপ্তাহে কোনো ধুমধাম ছাড়া খুব ছোট করেই ঘরের কয়েকজন লোকজন দেখেই আমার বিয়ে হয়ে গেল। এক নতুন মানুষ, এক নতুন সংসার, সবকিছু মানিয়ে নিতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার বর, অর্থাৎ আমার স্বামী, সে খুবই ভালো মানুষ। সে একটা ব্যাংকে চাকরি করে। সে আমার খুব খেয়াল রাখে, আমাকে ভীষণ ভালোবাসে সে। কিন্তু এত কিছুর পরেও আমি মন থেকে তাকে ভালোবাসতে পারলাম না। আমার এই অবুঝ মন যে দীপকে এখনো ভীষণ ভালোবাসে। এইভাবে অশ্রুজল আর অপরাধ বোধের এক নতুন সংসারে কেটে গেল 1 মাস। আর তখনই একদিন হুট করে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ওপাশে ছিল দীপের বন্ধু রাহুল দা। বিয়ের পর কেটে গেছে একটা পুরো মাস। একটা নতুন বাড়ি, নতুন চারিপাশ, সম্পূর্ণ নতুন কিছু মানুষ, আর সবচেয়ে বড় কথা, একজন নতুন পুরুষ যে আজ আমার স্বামী। স্বামী মানুষ হিসাবে বড্ড নরম আর অমায়িক। সে একটা ব্যাংকে চাকরি করে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন ও বাড়ি ফেরে, ও নিজের ক্লান্তির কথা ভুলে সবার আগে আমার মুখের দিকে তাকায়, আমার হাত দুটো ধরে জিজ্ঞেস করে, আজ শরীরটা ভালো আছে তো তোমার? ও আমার এত খেয়াল রাখে, আমাকে এত ভালোবাসে, যা হয়তো আমি কখনোই আশা করিনি। কিন্তু মানুষের মন বোধহয় পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস। একটা মানুষ আমাকে এত আগলে রাখার পরেও আমি মন থেকে তাকে ভালোবাসতে পারলাম না। যখনই ও আমার হাতটা ধরে, আমার চোখের সামনে দীপের সেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। আমার এই অবুঝ মন যে দীপকে এখনো ভীষণ ভালোবাসে। স্বামীর এই নিঃশর্ত ভালোবাসার বিপরীতে নিজেকে বড্ড অপরাধী মনে হয় আমার। মনে হয় আমি একটা পবিত্র মানুষের সাথে রোজ বেইমানি করে যাচ্ছি। সেদিনও বিকেলবেলা, স্বামী ব্যাংকে ছিল। আমি ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরে শুনশান রাস্তার দিকে তাকিয়ে 1 বছর আগে সেই দিনগুলোর কথা ভাবছিলাম।
ঠিক তখনই ড্রয়িং রুমের টেবিলে রাখা আমার ফোনটা হঠাৎ করে বেজে উঠল। স্ক্রিনে একটা সম্পূর্ণ অচেনা নম্বর ভাসছে। বুকটা কেমন যেন ধক করে উঠল। আমি কাঁপতে কাঁপতে ফোনটা তুলে কানে নিলাম। হ্যালো, কে বলছেন? হ্যালো ভূমি, আমি দীপের বন্ধু রাহুল বলছি রে, চিনতে পারছিস? রাহুল দা? হ্যাঁ, চিনতে পেরেছি। বলো, কেমন আছো? রাহুল দা ওপাশ থেকে এক নিঃশ্বাসে এমন একটা কথা বলল যা শোনার জন্য 1 বছর ধরে আমি প্রতিটা সেকেন্ড চাতক পাখির মতো অপেক্ষা করেছি, কিন্তু আজ সেই কথাটাই আমার বুকে তীরের মতো এসে বিঁধল। ভূমি, তোকে একটা দারুণ সুখবর দেওয়ার জন্য ফোন করলাম রে। জানিস, তোর দীপ চাকরি পেয়ে গেছে। ও পরীক্ষায় পাশ করে গেছে, আজই ও জয়নিং লেটার হাতে পেয়েছে রে। কি হলো, তুই চুপ করে আছিস কেন? তুই খুশি হোসনি? আমি ফোনের ওপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চোখ ফেটে জল এলো আমার, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। ওরে পাগলি, এবার তো সবকিছু ঝামেলা তোরা মিটিয়ে নে, আর কোনো বাধা নেই তোদের মধ্যে। ও তোকে এই 1টা বছর কেন ইগনোর করেছিল এবার নিশ্চয়ই বুঝতে পারছিস। ও শুধু নিজের কেরিয়ারটা গড়তে চেয়েছিল, যাতে তোদের মাঝখানে কোনো বাধা না আসে। এখনো প্রতিষ্ঠিত, ও তোকে খুব ভালোবাসি রে। তোরা এবার সব মিটিয়ে নে। আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারছিলাম না। চোখের জল মুছতে মুছতে মুচকি হাসি একদম মরা গলায় বললাম, আমার বিয়ে হয়ে গেছে রাহুল দা। গত সপ্তাহে আমার বিয়ে হয়ে গেছে। কি বলছিস কি তুই ভূমি? মাথা খারাপ হয়েছে তোর? তুই আমার সাথে মজা করছিস তো? না রাহুল দা, আমি কোনো মজা করছি না। এটাই আমার জীবনের নির্মম সত্যি। আমি তার এই 1টা বছর অনেক অপেক্ষা করেছি রাহুল দা, অনেক কেঁদেছি, বারবার ফোন করেছি বিভিন্ন নতুন নতুন নাম্বার থেকে, কিন্তু সে একটা বারের জন্য আমার কথা শোনেনি। আমার নম্বরটা দেখার সাথে সাথেই ব্লক করে দিয়েছে। সে আমাকে 1 বছরের অবহেলায় একদম শেষ করে দিয়েছে রাহুল দা। আমার মনটাই ভেঙে চুরমার করে দিয়েছে সে। অনেক কিছু পেয়েছি তার কাছ থেকে, অবহেলা, অপমান আর সারা জীবনের মতো একলা হয়ে যাওয়ার যন্ত্রণা। আর কিছু চাই না আমার। ভালো থেকো তোমরা। তোমাদের দীপকে বলো ও যেন অনেক বড় হয়, অনেক সুখে থাকে। আর আমিও ভালো আছি, নিজের নতুন সংসারে আমি ভালো আছি। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে আমি আর রাহুল তাকে কোনো কথা বলার সুযোগ দিলাম না। হুট করেই ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে আমি মেঝের উপর বসে পড়লাম। তুই হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠলাম। আজ আমার বুকের ভেতরে কান্নাটা 4 দেওয়ালের বাধা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইলো। মনের ভেতর শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, আজ আমার কষ্টটা একটু বুঝলি দীপ, তোর কি ক্ষতি হতো? তুই তো আমাকে বলতেই পারতিস, তুমি আমার সামনে পরীক্ষা, আমি 1 বছর তোর সাথে কথা বলতে পারবো না, তুই প্লিজ আমার জন্য একটু অপেক্ষা কর। তুই যদি আমাকে একটা বার একটু ভরসা দিতে পারতিস, আমি 7 জন্ম তোর জন্য ওই পঙ্গু বাবার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারতাম। তুই আমাকে বলতে পারতিস, তুমি অপেক্ষা করো, আমি তোমার পাশে থাকবো। কিন্তু না, তুই সহজ পথ বেছে নিলি। তুই আমাকে একটা সামান্য অজুহাত দিয়ে ব্লক করে দিলি, আর আমি এখানে পরিস্থিতির চাপে পড়ে নিজের জীবনটা অন্য কারোর হাতে সঁপে দিলাম। আজ তুই চাকরি পেয়েছিস, আজ তোর সব ঝামেলা মিটে গেছে, কিন্তু আমাদের মাঝে যে সময়টা হারিয়ে গেছে তা কি আর কোনোদিন ফিরে আসবে? না, সব শেষ। আজ আমি অন্য কারোর ঘরের বউ, অন্য কারোর নামে সিঁদুর আমার কপালে। সন্ধ্যা নেমে এসেছে। আমি চোখ দুটো মুছে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুরটা আরেকবার গাঢ় করে পরে নিলাম। দীপের দেওয়া কতগুলো মনের ভিতর গভীরে চিরদিনের মতো লুকিয়ে রেখে মুখে একটা মিথ্যে হাসির মুখোশ পরে নিলাম, কারণ একটু পরেই স্বামী ব্যাংক থেকে ফিরবে। সে এসে ভালোবেসে আমার হাতটা ধরবে। আমি তাকে দীপের দেওয়া এই ভাঙা মনটা হয়তো কোনোদিন দিতে পারবো না, কিন্তু একজন আদর্শ স্ত্রীর মতো তার প্রতিটা দায়িত্ব সারা জীবন পালন করে যাব। দীপ আর আমার গল্পটা হয়তো কোনো রাজকীয় পরিণতি পেল না, ডায়েরির পাতা এটা একটা দীর্ঘশ্বাস হয়েই রয়ে গেল।